আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের ষষ্ঠ অধ্যায়, একদম শেষের অধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় 2025 সাল থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা ক্লাসে চলে যাই। ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। এই অধ্যায় শেষে আমরা জানতে পারবো সমস্যা সমাধান সম্পর্কে, আমরা প্রোগ্রামিং ভাষা সম্পর্কে জানতে পারবো, পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কোডিং করতে পারবো, পাইথন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে সাধারণ সমস্যা সমাধান করতে পারবো। প্রথমে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমস্যা সমাধানে প্রোগ্রামিং। বাস্তব জীবনে আমরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হই। আমাদের ওই সকল সমস্যার সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। সমস্যার সমাধান হলো চ্যালেঞ্জ বা বাধা শনাক্ত করার প্রক্রিয়া, যাতে সমস্যার প্রকৃতি বোঝা যায় এবং এটি অতিক্রম করার উপায় খুঁজে বের করা হয়। এর সাথে পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করা, চিন্তা করা এবং সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে বের করে নিয়ে আসা বিষয়টি জড়িত। এই প্রক্রিয়াতে সাধারণত সমস্যা সংজ্ঞায়িত করা, সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে চিন্তা ভাবনা করা, সেই বিকল্প সমাধানগুলোর মূল্যায়ন করা এবং তারপরে সেরা সমাধানটি বাস্তবায়ন করার অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা যে সমস্যা সমাধান করব সেই সমস্যা সমাধান করার জন্য আগে কিছু সম্ভাব্য সমাধান খুঁজে বের করব এবং সেই সমাধানগুলো থেকে সবচেয়ে সেরা সমাধান যেটা যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি কার্যকর সেটাকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। চলুন আমরা দেখি প্রোগ্রামিং ভাষা কি। প্রোগ্রামিং ভাষা, এই যে ছবিটা দেওয়া আছে এই ছবির মধ্যে অনেকগুলো লোগো দেওয়া আছে বিভিন্ন প্রোগ্রামিং ভাষার, জাভা, সি শার্প, পিএইচপি, সি প্লাস প্লাস, পাইথন, অনেকগুলো প্রোগ্রামিং ভাষার ছবি দেওয়া আছে বা তাদের লোগো দেওয়া আছে। চলুন আমরা দেখি প্রোগ্রামিং ভাষা কি। আমরা মনের ভাব প্রকাশের জন্য বিভিন্ন ভাষায় ব্যবহার করি, যেমন বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ, ল্যাটিন, স্প্যানিশ ইত্যাদি। কিন্তু কম্পিউটার আমাদের এই সকল ভাষা সরাসরি বুঝতে পারে না। কম্পিউটারকে যে কোনো নির্দেশ দিতে গেলে কম্পিউটার বুঝতে পারে এমন ভাষায় নির্দেশ লিখতে হয়। কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস শুধুমাত্র 0 ও 1 কে বুঝতে পারে, কিন্তু শুধু 1 আর 0 দিয়ে নিজেদের নির্দেশগুলো লিখে ফেলাও আমাদের জন্য কঠিন। আমরা মানুষরা সাধারণত যে সকল ভাষা ব্যবহার করি সেগুলো শুধু 0 ও 1 দিয়ে তৈরি নয়। তাহলে কম্পিউটারের সাথে কিভাবে আমরা যোগাযোগ করব? এমন কিছু ভাষা আছে যেখানে এই ভাষার রীতিনীতি অনুসরণ করে নির্দেশ লিখে কম্পিউটার সেই ভাষাকে সহজেই নিজের বোঝার উপযোগী হিসাবে রূপান্তর করে নিয়ে নির্দেশগুলো বুঝতে পারে। এই ভাষাগুলোকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। অনেক রকম প্রোগ্রামিং ভাষা আছে, যেমন সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা ইত্যাদি। আমরা যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা শিখলে সেই ভাষার মাধ্যমে কম্পিউটারকে প্রয়োজন মতো বিভিন্ন নির্দেশ দিতে পারবো। আমাদের কম্পিউটারের একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশনের প্রথমে আমরা নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষার নির্দেশগুলো লিখে ফেলবো। কম্পিউটারের এমন একটি রূপান্তর ব্যবস্থা থাকে যা সেই প্রোগ্রামিং ভাষার নির্দেশগুলো মেশিন কোডে রূপান্তর করে। অর্থাৎ আমরা কি বুঝলাম, যে আমরা কম্পিউটারকে দিয়ে যখন কোনো কাজ করাতে চাই তখন কম্পিউটারকে আমরা নির্দেশনা দিতে হয়, আর সেই নির্দেশনাগুলো দিতে হবে কম্পিউটারের ভাষায়। আমরা যে ভাষায় কথা বলি, বাংলা, ইংরেজি অথবা স্প্যানিশ, ল্যাটিন, যে ভাষায় কথা বলি না কেন সে ভাষা কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। আর কম্পিউটার এবং কম্পিউটার সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আছে, সেই সব ধরনের ইলেকট্রনিক ডিভাইসগুলো কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস এগুলো শুধুমাত্র 0 এবং 1কে বুঝতে পারে। 0 এবং 1 ছাড়া অন্য কিছু বুঝতে পারে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের তাদেরকে 0 এবং 1 এর মাধ্যমে বোঝাতে হবে। কিন্তু আমরা তো 0 এবং 1 এর মাধ্যমে 0 এবং 1 দিয়ে নির্দেশনাগুলো আমরা লিখতে পারবো না। সেজন্য আমাদের কি করতে হয়? আমাদের যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা কি? যে ভাষায় আমরা প্রোগ্রাম লিখলে কম্পিউটার বুঝতে পারে সেই ভাষায় আমরা প্রোগ্রাম লিখে আমরা কোনো নির্দেশনা দিব, এই যে কোনো একটি ভাষার মাধ্যমে নির্দেশনা দিব। আর সেই নির্দেশনাগুলো দিয়ে আমরা কম্পিউটারকে বোঝানোর চেষ্টা করব। সে তখন কি করবে? তখন আমরা মনে করো এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো
এখানে প্রোগ্রামিং ভাষা মনে করো আমি সি অথবা পাইথন একটা ভাষায় আমি কোনো কিছু একটা লিখছি। লিখার পরে আমি যে ভাষাটা বুঝি, আমি যে ভাষাটা লিখলাম সেই ভাষাটা কিন্তু কম্পিউটার বোঝে না। আর কম্পিউটারের ভাষাটা কিন্তু আমি বুঝি না। কম্পিউটার 0 এবং 1 বুঝতে পারে। কিন্তু আমি 0 এবং 1 এর মাধ্যমে আমি তাকে নির্দেশনা দিতে পারব না। আমি তাকে কি করব, প্রোগ্রামিং একটা ভাষার মাধ্যমে, প্রোগ্রামিং এর যেকোনো একটি ভাষার মাধ্যমে আমি তাকে নির্দেশনা দিব। আর ট্রান্সলেটর কি করবে, ট্রান্সলেটর সেই ভাষাটাকে, আমার ভাষাটাকে কম্পিউটারে বোঝার উপযোগী করে, মানে মেশিন কোডে রূপান্তর করে তার ভাষায় তাকে বোঝাবে। চলো আমরা দেখি, যেহেতু মেশিন কোড কথাটা চলে আসছে, তাহলে দেখি আমরা মেশিন কোড বা মেশিনের ভাষা কি। মূলত 0 আর 1 এর সমন্বয়ে তৈরি বাইনারি কোডকে মেশিন কোড বা মেশিনের ভাষা বলা হয়। মেশিনের ভাষা কাকে বলা হয়, মেশিন কোড কি, আমরা এই সংজ্ঞাটা শিখবো, এই সংজ্ঞাটা মনে রাখবো যে 0 আর 1 এর সমন্বয়ে তৈরি বাইনারি কোডকে মেশিন কোড বা মেশিনের ভাষা বলে, যা আমাদের কম্পিউটার সরাসরি বুঝতে পারে। কম্পিউটার 0 এবং 1 এটা বুঝতে পারে। কাজেই প্রোগ্রামিং ভাষা ও মেশিনের কোডের মধ্যে রূপান্তরের একটি অনুবাদক নামক এক ধরনের প্রোগ্রামের সাহায্য হয়ে থাকে। মানে আমরা যেহেতু মেশিনের ভাষা পারি না, আর মেশিন যেহেতু আমাদের ভাষা পারে না, জানে না, এজন্য কি করা লাগে, একটি রূপান্তরক। মানে আমরা যেভাবে দুভাষী, অনেক সময় দুভাষী হিসাবে অনেকে কাজ করে। যেমন কেউ যখন বিদেশ থেকে বাহিরের দেশ থেকে আসে, তখন সেই ভাষা যখন বুঝে না, অন্য বিভিন্ন জায়গায় যখন যায়, তখন তার জন্য একজন দুভাষী প্রয়োজন হয়। যে দুভাষী কি করে, দুভাষীর কাজ হচ্ছে যে সে কি বলতেছে, মনে করো সে একটি রেস্টুরেন্টে গেল, রেস্টুরেন্টে যাওয়ার পরে কোনো কিছু খেতে চাইলো, তখন সে কি বলবে, তার যে অনুবাদক আছে অর্থাৎ দুভাষী আছে, তাকে বলবে যে সে এই জিনিসটা খেতে চাইতেছে। তখন সে কি করবে, সে যেহেতু বাংলাও বুঝে আবার তার ভাষাও বুঝে, যে ফরেনার আছে, যে বিদেশি আছে, তার কথাও বুঝে আবার বাংলাও বুঝে, তখন বাংলায় তাকে বলে দিবে। এভাবে কম্পিউটারের ক্ষেত্রেও একটি অনুবাদক হিসেবে কাজ করবে, যে সে অনুবাদকটি আমাদের ভাষাও বুঝে আবার কম্পিউটারের ভাষাও বুঝে। আচ্ছা দেখো, অনুবাদকের মাধ্যমে মেশিন কোডে রূপান্তরের ফলে আমাদের নির্দেশগুলো কম্পিউটার বুঝতে পারবে এবং সেই নির্দেশ অনুসরণ করে নির্ধারিত কাজ সম্পন্ন করতে পারবে। কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষা রূপান্তরের ব্যবস্থা বা অনুবাদক যে প্রোগ্রামটা আছে, প্রোগ্রামকে আবার দুই রকম হতে পারে। অনুবাদক প্রোগ্রাম কয় রকম হতে পারে, কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষা রূপান্তর ব্যবস্থা বা অনুবাদক প্রোগ্রাম দুই রকম হতে পারে। প্রথমে আছে কম্পাইলার কি দেখি আমরা। কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যতগুলো নির্দেশ দিব, যদি নির্দেশগুলো নির্ভুল হয়, তাহলে সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তর করবে। মানে কম্পাইলার কি করে, কিছু নির্দেশ দিলে আমরা যখন নির্দেশগুলো দিই, যতগুলো নির্দেশ দেব, যদি নির্দেশগুলো নির্ভুল হয়, শর্ত হলো যদি নির্দেশগুলো নির্ভুল হয়, তাহলে সবগুলো নির্দেশে একসাথে মেশিন কোডে রূপান্তর করবে। এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় কম্পাইল করা। আর যে সফটওয়্যার রূপান্তর করলো, সেই রূপান্তরকারী প্রোগ্রামই হচ্ছে একটি কম্পাইলার। এই রূপান্তরকারী সফটওয়্যার হচ্ছে একটি কম্পাইলার। তবে কম্পাইলার যদি পুরো নির্দেশে কোথাও ভুল পায়, তাহলে রূপান্তর করতে পারে না। সবগুলো নির্দেশ নির্ভুল দিলে তখনই রূপান্তরের কাজ করতে পারে। অর্থাৎ কম্পাইলার যখন একটি নির্দেশনাকে রূপান্তর করে, ট্রান্সলেট করে, তখন তার প্রতিটি পুরো নির্দেশনাটি শুদ্ধ হতে হয়, সঠিক হতে হয়। যদি কোথায় কোনো ভুল থাকে, এরর থাকে, তাহলে সে নির্দেশগুলো সে রূপান্তর করতে পারে না। তাহলে একটি ছবির মাধ্যমে এখানে দেখানো আছে যে প্রোগ্রামিং ভাষা, এটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা কি করে, কম্পাইল করে প্রোগ্রামিং ভাষা লিখে কম্পাইলারের কাছে আমরা পাঠালাম। এই কম্পাইলার কি করলো, কম্পাইলার মেশিন কোডে সেটাকে রূপান্তর করলো। ইন্টারপ্রেটার যে বিষয়টা, যে জিনিসটা, ইন্টারপ্রেটার হচ্ছে কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশ দিই না কেন, সব একসাথে রূপান্তর হবে না। আগে ছিল যে সে কি করে, একসাথে পুরোটা পড়ে রূপান্তর করে ফেলে, কিন্তু ইন্টারপ্রেটার একসাথে রূপান্তর করে না। একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তর হতে থাকবে। এই রূপান্তরককে বলা হয় ইন্টারপ্রেট করা। এই রূপান্তরকে বলা হয় ইন্টারপ্রেট করা। আর এই রূপান্তরের কাজটি করেছে তাকে বলা হয় ইন্টারপ্রেটার। মানে অর্থাৎ যে কাজটি ইন্টারপ্রেট করে তাকে বলা হয় ইন্টারপ্রেটার একটি করে নির্দেশ রূপান্তর করতে থাকবে। কোনো নির্দেশ ভুল পেরে সেই নির্দেশে আসার পর থেমে যাবে। অর্থাৎ ইন্টারপ্রেটার হচ্ছে এই প্রোগ্রামটাকে যখন
সে কম্পাইল করবে, সে যখন ইন্টারপ্রেট করবে তখন সে লাইন বাই লাইন প্রতিটা লাইনে এক লাইন করে প্রতিটা লাইন সে ইন্টারপ্রেট করবে। যখন সে একটি লাইনে ভুল পাবে, যখন ভুল পায় তখনই সে থেমে যায়, এর আগ পর্যন্ত সে কাজ করে। মনে করো আমি 100 লাইন নিয়ে একটি প্রোগ্রাম লিখলাম অথবা 50 লাইনে একটি প্রোগ্রাম লিখলাম। 50 লাইনের প্রোগ্রাম লেখার পরে আমাদের এই লাইনে আসার পরে একটা এরর আসলো। তখন এই লাইনে আসার পরে আগের কাজগুলো কিন্তু সে ঠিক মতো করবে, আগের কাজগুলো সে ঠিক মতো করবে, কিন্তু আমি যখন আমার যে ভুল আছে, ভুল লাইনে যখন চলে আসবে, যে লাইনে ভুল আছে সেই লাইনে আসার পরেই সে থেমে যাবে। দেখো এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে যে প্রোগ্রামিং ভাষা, আমি আমাদের যে প্রোগ্রামিং ভাষাটা, প্রোগ্রামিং ভাষা কম্পাইলার কম্পাইল করছে, কম্পাইল করার পরে কি করছে, কম্পাইলের পরে সে মেশিন কোডে রূপান্তর করছে। মেশিন কোডে রূপান্তর করার পরে পরের নির্দেশে আবার যায়, যেমন পরের নির্দেশে রূপান্তর করা শেষ তখন সে আবার পরের নির্দেশে গেছে, পরে আবার শুরু করবে, মানে এক লাইন শুরু করছে শেষ করবে, একদম পরে শেষ করবে, শেষ করার পরে আবার দ্বিতীয় লাইনে যাবে, তারপর তৃতীয় লাইনে, তারপর চতুর্থ লাইনে, এভাবে ধারাবাহিকভাবে লাইন বাই লাইন সে কম্পাইল করবে। আচ্ছা, এখন দেখো যে আমরা প্রোগ্রামিং ভাষা শিখবো কেন সেটা দেখি। কেন প্রোগ্রামিং ভাষা শিখবো? বর্তমানে প্রচলিত প্রোগ্রামিং ভাষাগুলোর মধ্যে থেকে যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা প্রথমে শিখলেই হবে, কারণ সব প্রোগ্রামিং ভাষার মূল গঠন একই রকমের। শুধু ভাষাগুলোর বিভিন্ন নির্দেশ লেখার নিয়ম একটু আধটু ভিন্নতা থাকে। যেমন সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি স্টেটমেন্ট অর্থাৎ নির্দেশের শেষে শেষ হবার পর একটি সেমিকোলন দিতে হয়, কিন্তু পাইথনে এই কাজ করতে হয় না। এরকমের কিছু পার্থক্য থাকলেও চিন্তার কিছু নেই। তুমি একটি প্রোগ্রামিং ভাষা শিখলে একটি প্রোগ্রামিং ভাষা যখন শিখবে, তখন শেখার পরে তোমার জন্য অন্য প্রোগ্রামিং ভাষাগুলো শেখা খুবই সহজ হয়ে যাবে। তবে সাধারণত প্রোগ্রামিং ভাষা পছন্দের বিষয়টির কাজের ধরন এবং কিছুটা আগ্রহের উপরও নির্ভর করে। প্রোগ্রামিং যারা প্রোগ্রামিংয়ে যারা নতুন শিখতে চায় তাদের জন্য পাইথন একটি দুর্দান্ত সূচনা হতে পারে। অর্থাৎ পাইথন যে ভাষাটা প্রোগ্রামিং ভাষা, এটা হচ্ছে একটি সহজ ভাষা। এটা শেখার জন্য বেসিক যখন শুরু করে কেউ, শুরু করার জন্য হচ্ছে সবচেয়ে সেরা যে ভাষাটা হচ্ছে সেটা হচ্ছে পাইথন। সহজে শেখার জন্য পাইথন বেশ মজার একটি প্রোগ্রামিং ভাষা। এটি শিক্ষানবিশ বান্ধব। এর একটি সাধারণ সিনট্যাক্স রয়েছে এবং এটি ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স এবং অটোমেশনের মতো ক্ষেত্রসমূহে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পাইথন প্রোগ্রামিংয়ে যাত্রা শুরু করে। চলুন আমরা দেখি যে পাইথন প্রোগ্রামিং যখন করতে হয় প্রোগ্রামিংটা কিভাবে শুরু করব। আচ্ছা, প্রোগ্রামিং শুরু করতে হলে তার একটি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। অর্থাৎ আমরা যেখানে কাজ করব সে একটি পরিবেশ তৈরি করতে হবে। যে পাইথন ভাষার নির্দেশ বা কোড লেখার জন্য প্রথমে প্রোগ্রামিং পরিবেশ তৈরি করার জন্য কিছু কাজ করতে হবে। ধারাবাহিকভাবে দেওয়া আছে যে কি করতে হবে। যদি তোমরা এই কাজটা ঠিকমতো করতে না পারো, যদি তোমরা ইনস্টল করতে না পারো পাইথনটা, তখন আমি ভিডিও করে দিয়ে দিব। আমি একটা ভিডিও তৈরি করব তোমাদের জন্য, যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা জানাবে। প্রথমে পাইথন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আমাদের কম্পিউটার ইনস্টল করতে হবে। এই লিঙ্ক থেকে পাইথন ডাউনলোড করা যাবে, অর্থাৎ এই লিঙ্ক থেকে। তোমরা যদি এটা হুবহু লিখে সার্চ করো তাহলে তোমরা পেয়ে যাবে। এরপর সেখান থেকে সবচেয়ে সম্প্রতি ভার্সন অর্থাৎ লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করবা। ডাউনলোড করার পরে অ্যাপ্লিকেশন নামানো হয়ে গেলে এটাকে ইনস্টল করে ফেলবি। ইনস্টলের সময় নিচের ছবিগুলোর মতো একটি উইন্ডো দেখতে পাবে। মানে তোমরা ধারাবাহিকভাবে এই ছবি দেখে তোমরা ইনস্টল করে নিতে পারো যে কোনটার পরে কোনটা আসতেছে। এই ইনস্টলড উইন্ডো থেকে নিচে থেকে অপশনগুলো ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিবে, তারপর ইনস্টল নাও অপশনে ক্লিক করবে। এ সময় ইনস্টল হওয়ার অনুমতি চাইলে সেটার অনুমতি দিয়ে দিবে। এরপর আমাদের মেসেজ দেখাবে যে আমাদের সেটআপ সফল হয়েছে, পাইথন আমাদের কম্পিউটারে যুক্ত হলো। কিন্তু আমাদের আরেকটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন লাগবে যেখানে আমরা আমাদের নির্দেশ লিখে কম্পিউটারকে বুঝিয়ে দেব। সেজন্য এই লিঙ্ক থেকে, এইটা হচ্ছে HTTPS, এটা হচ্ছে tony.org যেটা আছে, এখান থেকে এই টনি নামের যে সফটওয়্যারটা এটা লেখার জন্য এটা ইনস্টল করে নেবে। এবং 5 নম্বর স্টেপে দেখা আছে যে টনি সফটওয়্যার এরপর চালু করি নিচের মতো উইন্ডো দেখতে পাবে, এটার মতো উইন্ডো দেখতে পাবে এবং লেটস গো আছে, এই যেখানে যে লেটস গো আছে এই লেটস গোতে ক্লিক করার পরে এরকম উইন্ডো আসবে। এই যে উইন্ডোটা আছে সেটা চলে আসবে। এখন দেখো এখানে উইন্ডোর মধ্যে এই যে অনেকগুলো
চিহ্ন দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, এগুলো কী কী কাজ, এই কোনটার কী কাজ আমরা একটু দেখি। যে এই উইন্ডোতে থাকা গুরুত্বপূর্ণ কয়েকটি অংশ বুঝে নেই। যে প্রথমে এটা হচ্ছে রান অপশন, রান ও আউটপুট দেখার জন্য রান বাটনে ক্লিক করবো, এটা হচ্ছে রান অপশন, প্লে বাটনের মতো দেখা যায়। আর এটা তোমরা যদি এমএস ওয়ার্ডে কাজ করে থাকো তাহলে বুঝবে যে এখানে সেভের জন্য সেভের যে চিহ্নটা একই টাইপের, এবং এটা হচ্ছে ফোল্ডারের। এমএস ওয়ার্ডে আমরা যখন কাজ করছি ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে দেখতে। তাহলে প্রোগ্রাম একটা হচ্ছে এই যে এটা হচ্ছে লেখা আছে এখানের মধ্যে, যে এখানে ক্লিক করে প্রোগ্রাম সেভ করব। আর নিচে যেটা আছে এটা হচ্ছে প্রোগ্রামের নাম এখানে বসবে। আর এই যে জায়গাটা আছে, বাকি যে জায়গাটা আছে এটা হচ্ছে কোড লেখার জায়গা, কোড এখানের মধ্যে আমরা কোড লিখবো। এবং নিচের অংশ এই যে পাওয়ার শেল, এটাকে বলে যে শেল অপশন আছে এখানের মধ্যে, এই যে এখান থেকে শুরু হবে আমাদের, এখান থেকে আমাদের শুরু হবে আমাদের আউটপুটটা দেখা যাবে এখানে। 7 নম্বরে দেখো কি আছে, যে এবারে আমরা একটি প্রোগ্রাম লিখি যার কাজ হবে আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। আউটপুট হিসেবে কোনো কিছু প্রিন্ট করতে হলে প্রিন্ট ব্যবহার করতে হয়। আউটপুট যদি পেতে চাই তাহলে আমাদের লিখতে হয় প্রিন্ট ব্যবহার করতে হয়। আমরা যে টেক্সট প্রিন্ট করতে চাই সেটা প্রিন্টের ভিতরে, প্রিন্টের পরে যে প্রথম বন্ধনী আছে সিঙ্গেল কোটেশন, এটার ভিতরে আমরা সিঙ্গেল কোটেশন মানে হচ্ছে এই যে দুইটা ছোট ছোট কমা যেটা আছে এটার মধ্যে লিখবো, তাহলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে লিখি, মানে এটা প্রিন্ট করার জন্য এখানে লিখতে হবে। এখন যদি তুমি এই কোটেশনের ভিতরে অন্য কিছু লেখো, বাংলা অথবা বাংলা, আরবি, ফার্সি অন্য কোনো ভাষায় লেখো, তাহলে সেটা একইভাবে কিন্তু প্রিন্ট হবে। যে দেখো প্রথমে লেখা হয়েছে প্রিন্ট লেখার পরে প্রিন্টের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখছে, ও হ্যালো ওয়ার্ল্ডটা এই যে আউটপুটে চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ডটা আউটপুটে চলে আসছে, এই যে আউটপুটের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। আমরা প্র্যাকটিক্যাল দেখবো সামনে তোমাদের অনেকগুলো প্রবলেম দেওয়া আছে, প্রবলেম সলভ করার জন্য সেগুলো আমরা সরাসরি প্র্যাকটিক্যাল দেখবো। আর এগুলো যদি তোমরা প্র্যাকটিক্যালি পেতে চাও তাহলে আমি এগুলো ভিডিও তৈরি করে দিয়ে দিব, তোমরা এগুলো নিজে নিজে প্র্যাকটিস করে দেখতে পারো। এবারে সেভ বাটনে ক্লিক করে প্রোগ্রামের একটি নাম দিয়ে ফাইল সেভ করি, তখন আমাদের ফাইলের নাম প্রদর্শন করবে প্রোগ্রামের উপরে। মানে আমরা যখন এটা লেখা পরে Ctrl+S অথবা এখানের মধ্যে ক্লিক করার পরে এটাকে আমরা সেভ করবো। টেক্সট প্রদর্শন করা, আমরা যেমন ইংরেজি টেক্সট প্রিন্ট করলাম একইভাবে, আমি আগেই বলছি যে একইভাবে বাংলা লিখতে পারবো, আরবি লিখতে পারবো, অন্য কোনো ভাষায় যেটাই তুমি কোটেশনের ভিতরে লিখবা সেটাই প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, পরে দেখো যে প্রোগ্রামের চলক বা ভেরিয়েবলের ব্যবহার। ভেরিয়েবল, এখন দেখো একটা ভেরিয়েবলের মধ্যে একটা ছবি দেওয়া আছে, একটা কন্টেইনারের ছবি, একটা পাতিলের ছবি অথবা বালতির ছবি বলা যায়। কোনো উপাত্ত বা ডেটা যদি প্রোগ্রামের ভিতর সঞ্চয় করতে হয় তাহলে আমরা চলক বা ভেরিয়েবল ব্যবহার করতে পারবো। চলক বা ভেরিয়েবল হলো একটি বাক্সের মতো যার ভিতরে নির্দিষ্ট কোনো একটি ডেটা জমা রাখা যায়। ভেরিয়েবল শব্দটির অর্থ হচ্ছে পরিবর্তনশীল, এটি চলক নামেও পরিচিত। কাজে আমরা চাইলে প্রোগ্রামে একটি লাইনে ভেরিয়েবলের মধ্যে একটি ডেটা জমা রাখার পর অন্য লাইনে সেই ডেটা পরিবর্তন করে ভিন্ন আরেকটি ডেটা জমা রাখতে পারি। উল্লেখ্য, পাইথন প্রোগ্রামে চলক ও ভেরিয়েবলে কোনো নির্দিষ্ট ডেটা টাইপের ঘোষণা করার প্রয়োজন নেই, এমনকি ডেটা টাইপ সেট করার পরেও যে কোনো সময় তা পরিবর্তন করা যায়। এটা যে বলছে যে ডেটা টাইপের মধ্যে অনেকগুলো ডেটা টাইপ আছে, যেমন ইন্টিজার, ফ্লোট, এগুলো আছে। তো এগুলা প্রোগ্রামিং যেমন সি ল্যাঙ্গুয়েজে লিখে দিতে হয়, প্রথমে লিখতে হয় যেমন ইন্টিজার ইন্টিজারের জন্য লিখতে হয় আইএনটি লেখার পরে তারপরে সেটাকে লিখে দিতে হয় যে ডেটা টাইপ লেখার পরে তারপরে লিখতে হয়, কিন্তু এখানের মধ্যে কোনো ডেটা টাইপ উল্লেখ করা লাগে না। চলক বা ভেরিয়েবলের নামকরণ, আমাদের সবার যেমন একটি করে নির্দিষ্ট নাম আছে এবং এই নাম দিয়ে আমরা একে অপরকে চিনতে পারি, ঠিক তেমনি প্রোগ্রামের প্রতিটি ভেরিয়েবলের একটি নির্দিষ্ট নাম দিতে হয়, যে নাম দিয়ে পুরো প্রোগ্রামে আমরা ভেরিয়েবলটিকে চিনতে পারবো ও তা ব্যবহার করতে পারবো। যেমন আমরা যদি নাম্বার নামে একটি ভেরিয়েবল তৈরি করব, সেখানে ভেরিয়েবলের মান হবে 9 জমা রাখতে চাই, যেমন মানটা আমরা 9 হিসেবে 9 জমা রাখলাম, তাহলে আমরা লিখব নাম্বার ইকুয়াল 9। ভেরিয়েবলের নাম দেওয়ার সময় আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা যখন ভেরিয়েবলের জন্য কিছু নিয়ম মানতে হয়, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভেরিয়েবল ইচ্ছে মতো আমরা যা কিছু তা লিখতে পারবো না, কিছু জিনিস আছে যেগুলো ফলো করতে হয়, সব জিনিসের যে নিয়মগুলো আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। যে ভেরিয়েবলের নাম সবসময় একটি শব্দ হবে,
অর্থাৎ একাধিক শব্দ দিয়ে আমরা ভেরিয়েবলের নাম লিখতে পারবো না, তবে আমরা চাইলে দুটি শব্দের মাঝখানে স্পেসগুলো বাদ দিয়ে তাদের একটি শব্দ ব্যবহারে হিসেবে ভেরিয়েবলের নাম দেওয়া যাবে। অর্থাৎ আমি যখন লম্বা কিছু লিখব, লম্বা একটা নাম লিখব, তখন চাইলে আবার দুটি শব্দের মধ্যে স্পেস বাদ দিয়ে তাদের মধ্যে আন্ডারস্কোর মানে এই যে আন্ডারস্কোর চিহ্নটা, এটা দিয়ে আমরা নাম লিখতে পারবো। তারপর 2 নম্বরে ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর অবশ্যই এ থেকে জেড মানে ক্যাপিটাল লেটার এটা এবং স্মল লেটার আছে, যে তুমি হয়তোবা ছোট হাতের দিতে পারো অথবা বড় হাতেরও দিতে পারো, অথবা আন্ডারস্কোর হতে হবে। মানে প্রথমে যেটা শুরু করবে, শুরুটা হবে এ থেকে জেড অথবা ক্যাপিটাল লেটার এ থেকে জেড অথবা আন্ডারস্কোর। প্রথম অক্ষর কোনো সংখ্যা মানে 0 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যা বা অন্য কোনো প্রতীক চিহ্ন, যেমন স্টার অথবা অথবা এখানের মধ্যে আছে ড্যাশ চিহ্ন, তো এরকম কোনো চিহ্ন, অন্য কোনো চিহ্ন, স্পেশাল ক্যারেক্টার দিয়ে শুরু করতে পারবে না। প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলো যে কোনো সংখ্যা মানে 0 থেকে 9 পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত, ছোট হাতের এ থেকে জেড অথবা বড় হাতের এ থেকে জেড অথবা আন্ডারস্কোর ব্যবহার করা যাবে নামের প্রথমে, যেটা বলছে। ভেরিয়েবলের নামের অন্য কোনো প্রতীক চিহ্ন, ভেরিয়েবলের নামের অন্য কোনো প্রতীক চিহ্ন অথবা @, তারপর এখানে আছে $, পার্সেন্টেজ, এগুলা ইত্যাদি ব্যবহার করা যাবে না। পাইথনে একটি কেস সেন্সিটিভ মানে হচ্ছে যে ছোট হাতের লেটার, বড় হাতের লেটার, যেগুলো আমরা বলি ক্যাপিটাল লেটার, স্মল লেটার যেগুলো আছে, ক্যাপিটাল লেটার যদি আমি যদি লিখি এ, মনে করো একটা ভেরিয়েবল লিখলাম এ এবং স্মল লেটার লিখলাম এ, দুইটা কিন্তু আলাদা জিনিস। এটা হচ্ছে কেস সেন্সিটিভ মানে হচ্ছে আলাদা, মানে কেস আপার কেস লোয়ার কেস যেগুলো আছে সেগুলো কিন্তু আলাদাভাবে কাউন্ট করে। ছোট হাতের এ, বড় হাতের এ, এগুলো আলাদা জিনিস এখানের মধ্যে। তাই একই অক্ষর ছোট হাতের অথবা বড় হাতের হলে পাইথন তাদের দুটি ভিন্ন ভেরিয়েবল হিসেবে বিবেচনা করে। বোঝা গেছে যে দুইটাই হচ্ছে আলাদা আলাদা ভেরিয়েবল। ক্যাপিটাল লেটার এ হচ্ছে আলাদা এবং স্মল লেটার এ হচ্ছে আলাদা, দুইটা দুই ধরনের, দুই জিনিস। যেমন দেখি যে তাদের দুটি ভিন্ন ভেরিয়েবল হিসেবে বিবেচনা করবে, যেমন তারপর মাই আন্ডারস্কোর ভেরিয়েবল। আর এখানে আছে দেখো পার্থক্য শুধুমাত্র এখানের মধ্যে এমটা ছিল, এখানে আছে বড় হাতের লেটার, এখানে আছে ছোট হাতের লেটার, এই পার্থক্য। এই জন্য কিন্তু এই দুইটা কিন্তু একদম আলাদা আলাদা, দুইটা কিন্তু আলাদা দুইটা ভেরিয়েবল। মাই ভেরিয়েবল এটাও মাই ভেরিয়েবল, এটাও মাই ভেরিয়েবল, সব কিছু ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ক্যাপিটাল এম এর কারণে এটা আলাদা। নাম্বার 5 আছে যে কিওয়ার্ড হলো পাইথন প্রোগ্রামের সংরক্ষিত শব্দ মানে রিজার্ভ ওয়ার্ড, যেগুলা বলা হয় রিজার্ভ ওয়ার্ড আছে, যেগুলো আমরা ভেরিয়েবলের নাম, ফাংশনের নাম অথবা অন্য কোনো শনাক্তকারী হিসাবে কিওয়ার্ড ব্যবহার করতে পারি না। অর্থাৎ পাইথনে 3.10 যেটা আছে 3.1 সাথে 35টি কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ আছে, এগুলা কিন্তু ব্যবহার করতে পারবো না, এগুলো ভেরিয়েবলের নাম হিসেবে আমরা ব্যবহার করতে পারবো না। যেমন ফলস, ট্রু, নান, এন্ড, এস, ব্রেক, ক্লাস, কন্টিনিউ, ইফ, এলস, এক্সেপ্ট, হোয়াইল, রিটার্ন, ফর, গ্লোবাল, এগুলা আমরা ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। আচ্ছা, চলো আমরা দেখি যে ভেরিয়েবলের নামকরণগুলো যে আমরা করব সেগুলো সঠিক আমরা দেখি। যেমন মাই ভেরিয়েবল, এখন দেখো মাই ভেরিয়েবল আমরা পড়ছিলাম যে আমরা স্পেস দিতে পারবো না, এখানে যেহেতু স্পেস আছে, মাই দেওয়ার পরে স্পেস আছে, তারপর ভেরিয়েবল, মানে অবশ্যই এটা ভুল। আর এখানে দেখো মাই ভেরিয়েবল, মাই লেখা আছে, ওয়াই এর পরে বিটা বড় হাতের এবং ভেরিয়েবল যে লেখা হয়েছে, আমরা নামটাও বুঝতে পারতেছি, তাছাড়া এখানের মধ্যে এটা সঠিক আছে, কোনো স্পেস নাই, এখানে স্পেস নাই কিন্তু আন্ডারস্কোর দেওয়া হয়েছে, এর মানে এটা সঠিক। এবং ন্যাশনাল আইডি, ন্যাশনালের পরে স্পেস আছে, স্পেস আমাদের গ্রহণযোগ্য না, এখানে আমরা ন্যাশনালের পরে আইডি বড় হাতে দিব অথবা ন্যাশনাল আন্ডারস্কোর আইডি। এবার দিস ভেরিয়েবল ইজ কল, দেখো এখানের মধ্যে দিস ভেরিয়েবল, দিসের পরে আন্ডারস্কোর দেওয়ার পরে ভেরিয়েবল ইজ কল, আন্ডারস্কোর দেওয়া হয়েছে, মানে একই শব্দ রেখা হয়েছে, একটি শব্দ, মানে আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব, ভেরিয়েবলটা হতে হবে একটি মাত্র শব্দ, একটি মাত্র ওয়ার্ড, মানে একটি মাত্র ওয়ার্ড হতে হলে আমি হয়তো বা একটার সাথে আরেকটা লাগানো অবস্থায় থাকবে, কোনো বিচ্ছিন্ন হবে না। অত এখানে আমরা বিচ্ছিন্ন হবে না, কিন্তু আমাদের বোঝা লাগবে, যে বোঝার প্রয়োজন আছে, এজন্য আমরা কি করছি যে ক্যাপিটাল লেটার দিয়ে দিচ্ছি, এখানের মধ্যে ক্যাপিটাল লেটার দিয়ে দিচ্ছি অথবা আন্ডারস্কোর দিয়ে দিতে পারি।
এখানে দেখো এটাও সঠিক না, কারণ হচ্ছে এখানের মধ্যে স্পেশাল ক্যারেক্টার যে স্পেশাল ক্যারেক্টার দেওয়া আছে, মানে স্পেশাল ক্যারেক্টার এগুলো ব্যবহার করা যাবে না। এটা হবে না, এটা ভুল, কারণ হচ্ছে এখানের মধ্যে 9 দেওয়া আছে, প্রথমে সংখ্যা ব্যবহার করা যাবে না। এখানে আছে স্পেশাল ক্যারেক্টার, প্রথমে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। এখানে @ দেওয়া আছে, এটা এতটুকু ঠিক আছে, মাই নেম ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এখানের মধ্যে এটা ঠিক নেই, কারণ হচ্ছে এখানের মধ্যে @ দেওয়া আছে। @ হচ্ছে এটা হচ্ছে সংরক্ষিত কিওয়ার্ড, সংরক্ষিত শব্দ। পরে দেখি যে প্রিন্ট। প্রিন্ট হচ্ছে কিওয়ার্ডের ভেরিয়েবলের নামের নাম হিসেবে ব্যবহার করা যাবে না, তবে মাই প্রিন্ট অথবা প্রিন্ট 1 এটা সঠিক আছে। এখানে প্রিন্টের সাথে যদি আমি অন্য কিছু ব্যবহার করে ফেলি তাহলে আবার এটা আমি ব্যবহার করতে পারবো।